নমস্তে ফ্রেন্ডস। আজ কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়ে যাওয়ার পর এই ভিডিও যদি আপনারা মনে করেন যে এটা বাজেট সংক্রান্ত বিষয়ক ভিডিও, তাহলে সেই মনে করাটা ভুলও নয়, আবার পুরোপুরি ঠিকও নয়। অনেকেই প্রশ্ন তুলছেন যে এই বাজেটে, কেন্দ্রীয় বাজেটে আমরা পশ্চিমবঙ্গের জন্য কি পেলাম। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত সময়ে তার জন্মলগ্ন থেকে শুরু করে, পশ্চিমবঙ্গ রাজ্যটি তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত সময় কি কি হারিয়েছে সেটাও কিন্তু প্রথমে আমাদের সেই দিকে তাকানো দরকার। বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের সময়কালে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছে ৫৮,০০০ কিছু বেশি সংখ্যক কলকারখানা। পশ্চিমবঙ্গ সে সময় অন্যরকম ছিল। ১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হয়, তখন পশ্চিমবঙ্গ দেশের জিডিপির ৩০%, ভারতবর্ষের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ভারতবর্ষের উৎপাদনের ৩০%ই আসতো পশ্চিমবঙ্গ থেকে। এবং বামফ্রন্ট সরকারের ৩৪ বছরে ৫৮,০০০-এরও বেশি কলকারখানা বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গে। এই তথ্যের সোর্স হলো পশ্চিমবঙ্গ স্টেটেরই নিজস্ব একটি রিপোর্ট। তারপর আমরা ২০১১ সাল থেকে পেলাম তৃণমূল পরিচালিত একটি সরকার। তৃণমূল পরিচালিত সরকারটিও আবারও পশ্চিমবঙ্গ সরকারের পলিউশন কন্ট্রোল বোর্ড সংক্রান্ত একটা রিপোর্টের ভিত্তিতে, পশ্চিমবঙ্গ সরকারেরই একটি রিপোর্টের ভিত্তিতে ২০১৬ থেকে ২০২১-এর মধ্যবর্তী সময়ে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গিয়েছে ২১,৫২১টি কোম্পানি, শুধুমাত্র পরিবেশের ছাড়পত্র না পাওয়ার কারণে। পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে এই সময় অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে ৫৮,০০০, তৃণমূল আসার পরেও ২১,৫২১টা কোম্পানি বন্ধ হয়ে যায়, যার মধ্যে ২৭১টা ছিল বড় কোম্পানি। এবং ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত সময়কালে পশ্চিমবঙ্গ থেকে সরে অন্যত্র চলে গিয়েছে ৬,৬৮৮টি কোম্পানি। ২১,৫২১টি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে তৃণমূলের আমলে, এবং ৬,৬৮৮টি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে পাট্টারি গুটিয়েছে। তো এই সমস্ত তথ্যগুলো এবং তার ইমপ্লিকেশনটা কি, সেই বিষয়ক একটি আর্টিকেল আমার আছে, আপনারা পড়তে পারেন। পলিটিক্স অফ পভার্টিফিকেশন, দরিদ্রায়নের রাজনীতি, পলিটিক্স অফ পভার্টিফিকেশন, ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন গুগলে। আমার একখানি আর্টিকেল এই বিষয়ে আমার আছে। সমস্ত তথ্য এবং তার ইমপ্লিকেশন সহযোগে আমি লিখেছি যে পশ্চিমবঙ্গ কেন এইভাবে সমস্ত কলকারখানাকে তাড়িয়ে দিচ্ছে, কেন, এবং আদত উদ্দেশ্য তাদের কি তারা করতে চায়। এবং শুধুমাত্র এইভাবে, অর্থাৎ বামফ্রন্ট সরকার যে ট্র্যাডিশনটা শুরু করেছিল কলকারখানা তাড়িয়ে দেওয়ার, সেই ট্র্যাডিশন কিন্তু তৃণমূল একদম ঠিকঠাকভাবে বজায় রেখেছে, একদম ঠিকঠাকভাবে বজায় রেখেছে। সুতরাং একই সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এবার আমরা যদি জিএসটি কালেকশনের দিকে তাকাই, ২০২৫ সালের পুরো বছরের জিএসটি কালেকশন আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে প্রথম 10টি স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ এসে যাচ্ছে। টোটাল জিএসটি কালেকশন ইন 2025। মহারাষ্ট্র অবশ্যই ১ নম্বরে, এবং মহারাষ্ট্রের কালেকশন আই উইল হ্যাভ টু চেক অ্যান্ড টেল ইউ অনেক বেশি, এবং পশ্চিমবঙ্গের কালেকশন মোটামুটি ৬৬,০০০ কোটি টাকা গোটা বছরে। পশ্চিমবঙ্গ ৮ নম্বর স্থানে, প্রথম 10টি স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ ৮ নম্বর স্থানে।
এবং ওড়িশা কিন্তু 10 নম্বর স্থানে। মাত্র মানে পশ্চিমবঙ্গে টোটাল কালেকশন 66,000 কোটি টাকা, ওড়িশা টোটাল কালেকশন 60,000 কোটি টাকা। অর্থাৎ ওড়িশার সঙ্গে পশ্চিমবঙ্গের টোটাল জিএসটি কালেকশনের তফাৎ মাত্র 6,000 কোটি টাকা, যেখানে পশ্চিমবঙ্গের পপুলেশন হলো 11 কোটি এবং ওড়িশার পপুলেশন হলো 4,86,00,000। 2025-এর ডেটা এগুলো আমি বলছি, 2025-এর ডেটা বলছি। জিএসটি হচ্ছে এমন একটা ট্যাক্স যেটা এন্ড ইউজার ভিত্তিক ট্যাক্স, কনজামশন বেসড ট্যাক্স। সো যে রাজ্যের পপুলেশন যত বেশি সে রাজ্যে কনজামশনও তত বেশি, খুব স্বাভাবিকভাবেই। সুতরাং ওড়িশার চাইতে পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে ওড়িশার দ্বিগুণেরও বেশি, সেখানে ওড়িশার চাইতে পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন অনুরূপভাবে বেশি হওয়া উচিত ছিল। আমি কি আপনাদের সঙ্গে আশা করি আমি কমিউনিকেট করতে পারছি? ওড়িশার জনসংখ্যা যেখানে 5 কোটিরও কম, পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেখানে 11 কোটি, সেখানে পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন ওড়িশা চাইতে মাত্র 6,000 কোটি টাকা বেশি। অর্থাৎ এ থেকেও আমরা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গ রাজস্ব কালেকশনেও কিন্তু আদতে তার রাজস্ব কালেকশন যেমন হওয়া উচিত তার তুলনায় অনেক তার পরিস্থিতি খারাপ। রাজস্ব কালেকশন হচ্ছে, অর্থাৎ রাজস্ব কালেকশন হচ্ছে না মানে কি? রাজস্ব কালেকশন না হওয়ার ইমপ্লিকেশন অনেক রকম হতে পারে। এক, কনজামশন কম, অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষ দরিদ্র, সেই জন্য রাজ্যের লোকসংখ্যা থাকলেও সেই অনুযায়ী কনজামশন নেই। আর দ্বিতীয়, যদি রেভিনিউ কালেকশনের ওপর সরকার জোর না দেয় তাহলেও কিন্তু রাজস্ব আদায় কম হতে পারে। এবং পশ্চিমবঙ্গের প্রতি মাসের জিএসটি কালেকশন ফিগার যদি আপনারা দেখেন, যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন দেখেন, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গের জিএসটি কালেকশন ফিগারটাকে একটা মেড আপ ফিগার বলে মনে হবে যেন একটা আগের বছরের ঠিক মানে দি সেম মান্থ দি প্রিভিয়াস ইয়ার, তার সঙ্গে যেন একটা সাজুজ্য রেখে একটা কালেকশন দেখিয়ে দেওয়া হয়। অর্থাৎ এমনও হতে পারে যে পশ্চিমবঙ্গে যে ব্যবসাগুলো তা থেকে উপযুক্ত রাজস্ব কালেকশনের প্রয়াস গভর্নমেন্টের তরফ থেকে করা হয় না, তার বদলে ওই রাজস্ব যে ব্যবসায়ীদের কাছ থেকে অন্য রকমভাবে টাকা পয়সা আদায় করা হয়। আমরা দেখি প্রত্যেক বছর বেঙ্গল বিজনেস সামিট হয়, তো তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যবসা বৃদ্ধি পায় না, রাজস্ব বৃদ্ধি পায় না। তাহলে বেঙ্গল বিজনেস সামিট হয় কেন? নিশ্চয়ই ব্যবসায়ীদের সঙ্গে একটা অন্য কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, মানে ব্যবসায়ীদেরকে পশ্চিমবঙ্গে পাবলিক অ্যাকাউন্টে রাজস্ব দেওয়ার বদলে অন্য কোনোভাবে হয়তো কাউকে গ্র্যাটিফাই করতে হয়। আদারওয়াইজ এটার কোনো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওড়িশার চাইতে পশ্চিমবঙ্গের টোটাল জিএসটি কালেকশন মাত্র 6,000 কোটি টাকা বেশি হবে কেন, যেখানে ওড়িশার চাইতে পশ্চিমবঙ্গের পপুলেশন দ্বিগুণেরও বেশি? প্রশ্ন আরো অনেক এরকম প্রশ্ন তোলা যায়। এবার আসুন আমরা দেখে নিই, এই যে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, তার আগে কিন্তু প্রকাশিত হয়েছে, দুদিন আগে প্রকাশিত হয়েছে ইকোনমিক সার্ভে 2025-26। তো সেই সার্ভে অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে টোটাল স্টেট জিডিপি, জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, পশ্চিমবঙ্গে যে উৎপাদন, সেই উৎপাদন বৃদ্ধির যে হার, সেগুলো যখন অন্য নানা রাজ্যের উৎপাদন বৃদ্ধির হারের সঙ্গে তুলনীয় হচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে উৎপাদন বৃদ্ধির হার অসম্ভব কম। ওড়িশা, কেরালা, না ভুল বললাম, কেরালার উৎপাদন বৃদ্ধির হার পশ্চিমবঙ্গের চাইতেও কম। কেরালা কিন্তু কমিউনিস্ট শাসিত রাজ্য, আমরা জানি। কেরালার জিএসডিপির গ্রোথ 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে
কেরালার জিএসডিপির গ্রোথ হলো 6.19%, যেখানে পশ্চিমবঙ্গের জিএসডিপির গ্রোথ হলো 6.8%। ওড়িশার জিএসডিপি গ্রোথ হলো 6.84%। উত্তরপ্রদেশের জিএসডিপির গ্রোথ 8.99%। ঝাড়খণ্ডের জিএসডিপির গ্রোথ 7.02%। বিহারের জিএসডিপির গ্রোথ 8.64%। আসামের জিএসডিপির গ্রোথ রেট 7.78%। যদি পার ক্যাপিটা ইনকামের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধির হার 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে পার ক্যাপিটা ইনকামের বৃদ্ধির হার, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গের ফিগারটা উড়িষ্যা, কেরালা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, আসাম সবার চাইতে পিছনে। অর্থাৎ একটা রাজ্য, আমাদের রাজ্যটা সমস্ত দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে, মানে একটা কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের রাজ্যটা একটা কুয়োর মধ্যে পড়ে যাচ্ছে, চতুর্দিকে উঁচু উঁচু পাঁচিল উঠে যাচ্ছে। অন্যান্য রাজ্যগুলোকে যদি আমরা ওইভাবে যদি ইম্যাজিন করি তাহলে অন্যান্য রাজ্যগুলো উঁচু উঁচু পাঁচিলের মতন দাঁড়িয়ে পড়ছে আমাদের রাজ্যের চারপাশ দিয়ে, আর আমরা একটা কুয়োর মধ্যে পড়ে যাচ্ছি, একটা কুয়োর মধ্যে সমস্ত অ্যাঙ্গেল থেকে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু আমাদেরকে আজ এইবারের বাজেটটাকে দেখতে হবে, যে বাজেটে কেন্দ্রীয় সরকার কিন্তু ফোকাস করেছে পরিকাঠামো নির্মাণে, ভারতবর্ষের পরিকাঠামো নির্মাণ এবং ভারতবর্ষের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে চেয়েছে ভারত সরকার। এটা কিন্তু ঠিক মানুষকে খুশি করার বাজেট হয়নি, এটা হয়েছে ভারতবর্ষকে মানে নতুন করে, নতুন ভারতবর্ষকে, যদি আমরা বলছি যে আমরা উন্নত ভারতবর্ষ হতে চাই, উন্নয়নশীল ভারতবর্ষ আমরা আর থাকতে চাইছি না, তাহলে উন্নত ভারতবর্ষ হতে গেলে যা যা লাগে সেই উন্নত ভারতবর্ষ গড়বার বাজেট এটা। 12.2 লাখ ক্রোড় ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য রাখা হয়েছে, মানে দেশ গড়ার, মানুষকে বিলোনোর জন্য নয়, মানে টাকা পয়সা দেওয়া, মানে লক্ষ্মীর ভাণ্ডার নয়, দেশ গড়ার জন্য অনেক কিছু। আমাদের ধরুন এই যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত যে ফ্রেট করিডোর, সেটা কিন্তু পুরো ভারতবর্ষকে ইস্ট ওয়েস্টে একটা রাস্তা ভারতবর্ষকে কভার করবে। এবং উন্নত দেশগুলোতে তো আমরা জানি যে এরকম রাস্তা তো আছে, একটা রাস্তা গোটা দেশকে কভার করে ফেলে। তো সেই ইস্ট ওয়েস্ট ফ্রেট করিডোর যদি একবার তৈরি হয়, এবং সবচাইতে বড় কথা যে সমস্ত লেগেসি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরসগুলো, মানে যেগুলো লেগেসি, মানে যেগুলো ভারতবর্ষের অতীতে ছিল, তার তো অনেকগুলোই পশ্চিমবঙ্গে। শুধু জুট সেক্টর, পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলোর কথা মনে করুন। আমি যে জায়গার মেয়ে, আমিও একটা শিল্পাঞ্চলেরই মেয়ে, ব্যারাকপুর শিল্পাঞ্চল, হাওড়া। আমার আমার ঠাকুরদা বাবা প্রথমে থাকতেন হাওড়া শিবপুরে, তো সেও একটা শিল্পাঞ্চল। হাওড়া, হুগলি, ব্যারাকপুর, দেন দুর্গাপুর, পশ্চিমবঙ্গের পুরনো শিল্পাঞ্চলগুলোর কথা মনে করুন। তো এই সমস্ত লেগেসি শিল্পাঞ্চলগুলোকে নতুন করে গড়তে চায় ভারত সরকার। গোটাটাই পশ্চিমবঙ্গের প্রাপ্য হলো কি না? তবে হ্যাঁ, এইটা বুঝতে পারার ক্ষমতা কিন্তু পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবঙ্গবাসী যে লোকেরা, তাদের অনেকেরই নেই। তাদের প্রায়, আমি জানি না, আমার এই হিসেবটা ভুল হতে পারে, বর্তমানে পশ্চিমবঙ্গবাসী 80% লোকই কিন্তু এই শিল্পাঞ্চল থাকলে কি হয় সেটা তারা বোঝেন না। তারা লক্ষ্মীর ভাণ্ডারটা বোঝেন, তারা এটাও বোঝেন যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো তারা বোঝেন, কিন্তু শিল্পাঞ্চল থাকলে কি হতে পারে একটা কারণ ওই যে বললাম, আমরা তো একটা কুয়োর মধ্যে পড়ে গেছি, আমাদের চারপাশে বড় বড় উঁচু উঁচু পাচ্ছিল, আমরা কুয়োর মধ্যে। তো কুয়োর ব্যাঙের পক্ষে তো সমুদ্রটা কিরকম হয়,
বা এমনকি নদীও কেমন হয় সেটা তো আন্দাজ করাও সম্ভব নয়। সুতরাং পশ্চিমবঙ্গের 70-80% লোক তারা কিন্তু জানেন না যে শিল্পাঞ্চলগুলো যদি আবার রেজুভিনেটেড হয়ে ওঠে তাহলে পশ্চিমবঙ্গের চেহারাটা ঠিক কীরকম হবে। মানে একটা সাধারণ মানুষ তারা বাড়িতে বসে বুঝতেই পারবে না যে দুর্গাপুর শিল্পাঞ্চল হলে ভাই আমার কি, তাদের এরকম মনে হতে পারে। কিন্তু তাদের ঠিক কি সেটা বুঝতে গেলেও আগে দুর্গাপুর শিল্পাঞ্চলটা রিভাইভড হওয়া দরকার, ব্যারাকপুর শিল্পাঞ্চলটা রিভাইভড হওয়া দরকার। ভারত তখন এই মানে প্রত্যেকটি মানুষের হাতে কি করে টাকা চলে আসে সেটা বুঝতে গেলেও কিন্তু সেটা হতে হবে। আর মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ যদি সেটা নিজের মনের ভেতরে একটু ডুব দিয়ে ভাববার চেষ্টা করেন যে আমরা কোন সরকারকে আনবো, যারা সেই বামফ্রন্ট সরকার 58,000 কলকারখানা বন্ধ করে, তারপর টিএমসি তারাও 21,000, তারপর 6,000, মানে এই যে যারা হাজারে হাজারে লাখে লাখে কলকারখানাকে বন্ধ করে তুলে পাত্তারি গুটিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছে, সেরকম কোনো দলকে আবার কি আমরা সেই বামফ্রন্টকেই ফিরিয়ে আনবো, আবার নাকি তৃণমূলকে ফিরিয়ে আনবো? সেই আমরা যে তিমিরে সে তিমিরেই পড়ে থাকবো, সেই একই কথা আমরা শুনবো যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বাজেটে বরাদ্দ আছে। যদি আপনি একটা ইউনিভার্সিটি মাল্টি ডিসিপ্লিন ইউনিভার্সিটি বানাতে চান, পশ্চিমবঙ্গ তো একটা আদর্শ স্থান। মানে যদি এই যে বর্তমান ভারত সরকার যে বাজেটে যে প্রপোজালটা রেখেছে, যদি মাল্টি ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, মানে একটা ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্ট পড়াবে এবং তার সঙ্গে কোলাবোরেশন থাকবে বিদেশি ইউনিভার্সিটিগুলোরও, অর্থাৎ বিদেশি প্রফেসররাও এখানে পড়াতে আসবেন, তো এরকম একটা জায়গা তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ তো আদর্শ জায়গা। যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে তো পশ্চিমবঙ্গের সেটাকে একটা মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি হলেই তো সেটাকে কেন্দ্র করেই তো ইকোনমি যতটা বুস্টেড আপ হবে সেটাকেই তো আমরা কল্পনা করতে পারছি না। কল্পনা করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে। তো প্রশ্ন হলো, কিন্তু যদি রাজ্যের সরকার যদি না চায় তাহলে এরকম কেন্দ্র বাজেট দিতে চাইলেও সেটা হবে না। রাজ্য সরকার যদি রাজি না থাকে, ঠিক রাজ্য সরকার যেভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের একটা অংশ কিছুতেই ফেন্সিং করতে দিতে চাইছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না, এখন কিন্তু ক্যালকাটা হাইকোর্ট ডিসিসিভ অর্ডার দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে জমি দিতে হবে। কিন্তু আমি আশা করি পশ্চিমবঙ্গ সরকার তারপরেও জমি দেবে না, কারণ পশ্চিমবঙ্গ সরকার তো ভারত রাষ্ট্রকেই মানছে না। আমরা সেটা বুঝতে পারছি, ভারত রাষ্ট্র বুঝতে পারছে, আমি জানি না তারা কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবেন, তো সেটা তাদের ওপরেই থাকুক, তারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার ওটা করছে না। সিমিলারলি পশ্চিমবঙ্গ সরকার যদি না চায় তাহলে কেন্দ্র চাইলেও এখানে কোনো কিছু তৈরি করতে পারবে না। সুতরাং কাকে আমরা ভোট দেব? কাকে ভোট দিলে আমাদের রাজ্যের পুরনো শিল্পাঞ্চলগুলো আবার নতুন করে তৈরি হবে? কাকে ভোট দিলে আমাদের রাজ্যে মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি তৈরি হবে? এইটা ভাবতে হবে আমাদেরকে, অন্য কোনো কিছু ভাবতে হবে না। শুধু ভাবতে হবে কি করলে আমাদের রাজ্যের এই হতদরিদ্র অবস্থাটার পরিবর্তন ঘটবে। কি আমরা উড়িষ্যার চাইতেও পিছিয়ে পড়েছি, আমরা ঝাড়খণ্ডের চাইতেও গ্রোথ রেটে পিছিয়ে পড়েছি, এটা কি করে হতে পারে? অথচ মহারাষ্ট্রের ওই বিরাট বেস, মানে মহারাষ্ট্রের তো জিএসডিপিও পশ্চিমবঙ্গের চাইতে অনেক বেশি, কিন্তু ওই বিরাট বেস নিয়েও মহারাষ্ট্রের গ্রোথ রেট কিন্তু 8%, প্রায় 7.57% সম্ভবত। ওই বিরাট বেস নিয়েও মহারাষ্ট্র অত ফাস্ট গ্রো করছে, সেখানে পশ্চিমবঙ্গ গ্রো করতে পারছে না। কেন পারবে না? কিসের জন্য? কারণ তো বহুবিধ আছে আমরা জানি, কিন্তু আমাদের এমন ভোট দেওয়ার সময় এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এইগুলো, এই হতদরিদ্র করে পাওয়ার, যেটা আমি প্রথমেই শুরুতেই বললাম, আমার আর্টিকেলটা পারলে পড়বেন, দি পলিটিক্স অফ পভার্টিফিকেশন, দরিদ্রায়নের রাজনীতি। এরা ইচ্ছে করেই আমাদেরকে দরিদ্র করে রাখতে চাইছে, যাতে এরা দেখাতে পারে যে দেখো দারিদ্র মানে এইটা, যেটা দেখিয়ে তারা, যেটা কিন্তু তাদের মূলধন যারা রাজনীতি করছে তাদের। পশ্চিমবঙ্গের নকশাল ইকোসিস্টেমের মূলধন হলো পশ্চিমবঙ্গের দারিদ্র।
সেই দারিদ্র্যের মোচন হলে তাদের রাজনীতির মূলধনটা চলে যায়। তো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা তাদের রাজনীতির মূলধন তাদেরকে জুগিয়ে যাব, নাকি আমরা আমাদের দারিদ্র্য দোষ মোচন করব। থ্যাংক ইউ ভেরি মাচ।